শুরু করছি সঙ্গীন প্রণয় শক্তি। লিখেছেন সুরাইয়া রাফা। পাঠে FKCS। পর্ব সংখ্যা 1। ভালোবাসা একটি 4 অক্ষরের বিশাল অর্থবহ তাজা অনুভূতির রাজ্য। এই অনুভূতিকে কখনো কখনো বিশ্লেষণ করে হাজারটা রূপ দান করা যায়। প্রেম, প্রণয়, মোহ, ঘোর, আসক্তি, আরও কত কী। আবার কারুর কারুর কাছে এটি সঙ্গীন প্রণয় শক্তি বা আনহেলদি অবসেশন। ভালোবাসার বিশ্লেষণ যেমন সবার কাছে এক নয়, তেমনি সবার ভালোবাসার ধারণাটাও ঠিক একই রকম নয়। কিছু মানুষের ভালোবাসা সদ্য ফোটা ভৃঙ্গরাজ পুষ্পের ন্যায় আকর্ষণীয় আর সুরভিত। তাদের হৃদয়ে অধ্যাপ্রান্ত মিলনে ঈর্ষান্বিত হয়ে কত প্রশংসাই না করে মানুষ। অলিতে গলিতে বন্ধুমহল থেকে শুরু করে পাড়ার চায়ের আড্ডা পর্যন্ত তাদের নিয়ে চলে দিনভর আলোচনার বহর। কি করে তৈরি হলো এমন যুগল? এ তো রাজ্যটক, কোনো দিন ভাঙবে না। আরও কত কি। অন্যদিকে এই পুষ্পরেণুর মতো ভালোবাসার বিপরীতে যে শুধুই ঘৃণার বসবাস, তেমনটা নয়। ওই যে বললাম, ভালোবাসারও ধরন হয়। কেউ কেউ এসব গদবাঁধা ভালোবাসার নিয়মে ঘা বসাতে পারে না কোনো কালেই। খালি মুখে ভালোবাসি কথাটা উচ্চারণ করাটাও যেন হিমালয়ে জয় করার মতো অ্যাডভেঞ্চার আর থ্রিলিং তাদের কাছে। তাই সেসব কিন্তুওয়ালা মানুষগুলোর ভালোবাসা প্রকাশের ধরনটাও হয় কিছুটা ভিন্ন রকম। সেখানে অনুভূতি প্রকাশের থেকে আদায় করার স্পৃহাটাই বেশি কাজ করে। সেই আদায় করার ধরনটা যেমনই হোক, জোর করে কিংবা তার থেকেও কোনো কুৎসিত পন্থায়, অ্যাট এনি কস্ট। কারোর কাছে সে ভালোবাসা বিষাক্ত, তো কারোর কাছে অসুস্থ। কারোর মতে এ আবার কেমন ভালোবাসা? এটা কোনো কালেই ভালোবাসা নয়, নিছকই আসক্তি, ভয়ানক আসক্তি। আবার ইচড়ে পাকা ডার্ক রোম্যান্স দেখে দেখে ফরেন কালচার বেড়ে ওঠা অষ্টাদশীদের কাছে ইটস কল ডেঞ্জারাস লাভ। এত বিশ্লেষণ আর চর্চার বাহিরে গিয়ে আরও এক ধরনের অনুভূতি রয়েছে। এটা অনেকটা একপাক্ষিক ভালোবাসা বা ওয়ান সাইডেড লাভ। হৃদয়ের সুপ্ত অনুভূতির কথা তাকে না জানিয়েও কি সুন্দর দিনভর অতিবাহিত করে দেওয়া যায় তাকে কল্পনায় ভালোবেসে। একটিবার চোখের দেখেও নরম হৃদয়টা পুলকিত হয়ে ওঠে মুহূর্তেই। ভালোবাসার টইটম্বুর হয়, ভরে ওঠে হৃদয়ের কানায় কানায়। ভার্সিটির ক্যাম্পাস থেকে শুরু করে বই অস্তরিত ফাঁকা লাইব্রেরির এক কোণায় ছোট টেবিলটায় সেই শ্যামপুরুষকে দেখার জন্য কত জায়গাতেই না ছুটে বেড়ায় বেপরোয়া সর্বনাশা মনটা। সেই সাথে পাল্লা দিয়ে ছুটে মনের অধিকারী রক্তমাংসের মানুষটাও। আপন মনকে অন্যজনের নিয়ন্ত্রণে ছেড়ে দিলে এই হয়। ক্যাম্পাসে এসে তাকে এক নজর না দেখা অবধি অশান্ত মনটা দমার নামই নিয়ে না। এই যেমন এই মুহূর্তটা মনটা কেমন ঝিমিয়ে যাওয়া মরা বিকেলের ন্যায় শান্ত হয়ে আছে। উচ্ছ্বাস আকাঙ্ক্ষা সব কিছু দমে গিয়ে তৃষ্ণার্ত চোখজোড়া সবচেয়ে পছন্দের শ্যামপুরুষটিকে দেখতে ব্যস্ত। সেকেন্ড, মিনিট, ঘন্টা অতিবাহিত হয়, তবুও তাকে দেখে দেখে চোখ দুটো ক্লান্ত হয় না। কি আছে এই শ্যামপুরুষের মাঝে? আহামরি তো কিছু নয়। হলিউড কিংবা বলিউড হিরোদের মতন পেশিবহুল গৌরবর্ণও নয়। ছিমছাম গড়নের শ্যামপুরুষ সে। বেশ লম্বা চওড়া মানুষটা, আর সবচেয়ে সুন্দর তার হাসি। হাসির সাথে সাথে কি সুন্দর ঢেউ খেলে যায় টোল পড়া গাল দুটোতে। ফাঁকা লাইব্রেরিতে সবচেয়ে কর্নার টেবিলে ঠিক মুখোমুখি হয়ে বসে আছে নিখিল ভাই। এটা বোধহয় নিখিল ভাইয়ের পছন্দের জায়গা। ওই জন্যই তো প্রতিদিন এসে এখানটায় বসে বই পড়বে নাই বা কেন? ভার্সিটির তুখুর ছাত্র নিখিল ভাই। ছাত্র আন্দোলন থেকে শুরু করে সমাবেশ কিংবা নির্বাচন, সব কিছুতেই নিখিল ভাইয়ের অগ্রাধিকার। সেই জের ধরেই ভার্সিটির বিপিও তিনি। এই নামে সবাই চেনে।
তবে পড়াশোনার ক্ষেত্রে একটুও কম্প্রোমাইজ করেন না তিনি। এই যে এখনো বই পড়ছে, কানে হেডফোন গুঁজে বইয়ে মুখ ডুবিয়ে পাতার পর পাতা উল্টে যাচ্ছে, এই সিনটা দেখতেও মারাত্মক লাগছে। লাগবেই তো, এত কাছ থেকে নিখিল ভাইকে দেখার সুযোগ হয়নি কোনো কালেই। মনে হচ্ছে সময়টা এখানে আটকে যাক। আজ লাইব্রেরিটাও বেশ ফাঁকা, সিনিয়ররা তেমন কেউই নেই। এই সুযোগে নিখিল ভাইয়ের সাথে দু একটা কনভারসেশন এগোলে ক্ষতি কি? নিখিল ভাই, এই যে নিখিল ভাই। লাজুক হেসে টেবিলে টক টক করে সামান্য টুকা দিয়ে ডাকছে অরু। তবুও নিখিল ভাইয়ের হেলদোল নেই কোনো। একবার তাকালো না পর্যন্ত। আশ্চর্য, এভাবে উপেক্ষা করার কি হলো? অরুর বুঝি খারাপ লাগে না? লজ্জা আর আত্মসম্মানে মাথা খেয়ে অরু আবারও ডাকলো তাকে, কিন্তু এবারও একই ঘটনা পুনরাবৃত্তি ঘটে। নিখিল ভাই কোনোরূপ সাড়া দিল না, বরং ওর দিকে না তাকিয়ে বাম হাতে দিয়ে একটা ছোট সাইজের অ্যালার্ম ঘড়ি এগিয়ে দিয়ে দিল ওকে, যেটা এই মুহূর্তে বাজখাই আওয়াজ তুলে কানে 12টা বাজিয়ে দিচ্ছে। ইস, কি বিরক্তিকর! এটা কেন দিলেন নিখিল ভাই? এবারও নিখিল ভাই নিশ্চুপ, বরং অ্যালার্মের বিরক্তিকর শব্দটা আরও দ্বিগুণ জোরে বাজিয়ে দিলেন তিনি। অ্যালার্মটা বিরক্তির আওয়াজ তুলে কর্ণকুহুর ছাপিয়ে মস্তিষ্কে এসে লাগছে এবার কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম। না, আর নিতে পারল না অরু। বিরক্তির চরম পর্যায়ে গিয়ে শব্দ করে চেঁচিয়ে উঠল, এটা বন্ধ করুন নিখিল ভাই, ওফ, আর সহ্য হচ্ছে না। এক পর্যায়ে গায়ের কমফোর্টারটা ছুঁড়ে ফেলে হন্তদন্ত হয়ে উঠে বসল অরু। ঘুমের ঘোর এখনো কাটেনি। চারিদিকের পরিস্থিতি বুঝে উঠতে একটু সময় লেগে গেল ওর। যখন বুঝে উঠল, তখন প্রতিদিনের মতো প্যালেসের ন্যায় মাস্টার বেডরুমের কিং সাইজ বিছানায় নিজেকে আবিষ্কার করলো অরু। ঠোঁট কামড়ে একটা চাপা নিঃশ্বাস ছেড়ে ধীর সুস্থে সময় নিয়ে নিজের হাঁটু অবধি লম্বা সিল্কি চুলগুলোকে মেসি বার্ন করে বিছানা ছাড়লো ও। তারপর সবার আগে বন্ধ করলো বিরক্তিকর অ্যালার্মটাকে। একে একে পুরাতন জানলার ভারী পর্দাগুলো সরিয়ে রুমটাকে আলোকিত করে বসে পড়লো ল্যাপটপ নিয়ে। তারপর সেই বিরক্তিকর কাজ, মেল পাঠানো। গত 1 বছর ধরে এটা ওর রুটিনে রূপান্তরিত হয়েছে। আপা যে কেন বুঝতে চায় না কে জানে। আবারও ভেতরের আহত বাতাসকে নিঃশ্বাসের মাধ্যমে নিংড়ে বের করলো অরু। মেল পাঠানো শেষ হলে শক্ত কাঠের চেয়ারটায় গা এলিয়ে দিয়ে উদাসীন চোখে বাইরে চাইলো অরু। ওর পরনে কোনো দামি পায়জামা সেট নয়, বরং সিম্পল প্লাজো আর একটা ওভারসাইজ টি শার্ট। সাধারণ বাঙালি মেয়েরা যা পরে ঘুমায় আর কি। এই রুমের বিশাল জানলার কারুকাজ করা লৌহ গার্ড গলিয়ে যতদূর চোখ যায় শুধু বাগান বিলাসের ছড়াছড়ি। এখন বসন্ত চলছে, তাই একটু বেশি সুন্দর লাগছে বাড়ির ফ্রন্ট ইয়ার্ডটা। পুরান ঢাকার যতগুলো প্রাচীন আর নামকরা বাড়ি আছে, তার মধ্যে এই বাড়িটা অন্যতম। লোকমুখে শোনা যায় এই বাড়ির পূর্বপুরুষরা নায়েব গুমস্তা ছিলেন। পরবর্তী প্রজন্মের জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলেও এদের বংশ পরম্পরায় নেতৃত্ব আর অভিজাত্য ভাবটা রয়েই যায়। তাই তো যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম সবাই রাজনৈতিক কর্ণধার হয়ে নাম লিখিয়ে এসেছেন। এই বাড়িটা ঠিক কোন প্রজন্মে জানা নেই অরুর, তবে বাড়িটা বেশ পুরনো। প্রায় 10 বিঘা জমি নিয়ে তৈরি এ বাড়িটাকে ছোটোখাটো ড্রিম হলিডে বললে মন্দ কিছু হবে না। মহলের সদর দরজা থেকে গেট অবধি যেতে মিনিট 10 টাইম লেগে যায়, ধীরে সুস্থে হাঁটলে তার চেয়েও বেশি। তারপর চোখে পড়ে অযত্নে ইতিওতি বেড়ে ওঠা বাগান বিলাসে ঘেরা দানবাকৃতির বিশাল গেট। তাতে মার্বেল পাথর দিয়ে গুটি গুটি অক্ষরে লেখা কৃতিকুঞ্জ। বছর 30 আগেও বাড়ির নাম কিংবা গেটের চেহারায় ভিন্নতা ছিল, কিন্তু 30 বছর আগে এবারের ছোট কর্তার জন্মের
পরে তার দাদা সাহেব একমাত্র আদরের নাতির নামে বাড়ির নাম পরিবর্তন করেন। ইট পাথর আর লোহার ঘেরা গেটকে সর্বা বিদায় জানিয়ে মার্বেল পাথরের গেট নির্মাণ করেন সেই। বাড়ির নাম পরিবর্তন করে রাখেন কৃতিক কুঞ্জ। সময় পাল্টেছে, সময়ের তালে তালে বদলে গেছে কর্তৃত্ব আর অভিজাত্যে মোড়ানো মানুষগুলো। একে একে খালি হয়েছে কৃতিক কুঞ্জ। তাদের দাম্ভিকতা কিংবা রাজনৈতিক অবদান এখন কেবলই লোকমুখের বুলি মাত্র। এত কিছু বাদ দিলেও রিয়েল এস্টেট বিজনেস নিয়ে এই পরিবার এগিয়ে অনেক দূরে। দেশ ছাপিয়ে বিদেশে সগৌরবে দাপিয়ে বেড়ায় এদের পারিবারিক বিজনেস। সবাই এক নামে চেনে। দেশীয় পণ্যের 30% যোগান এদের পারিবারিক ব্যবসা থেকে আসে। শুধু উচ্চ পদস্থ না, স্বয়ং সরকারও আজকাল মুখে লাগাম দিয়ে কথা বলে এদের সাথে। আনফর্চুনেটলি এই পরিবারের শুধু টাকাই আছে, পরিবার বলে কিছু নেই। আফসোসের সুরে বলে ওঠে অরু। তখনই নিচের তলা থেকে অনুর রাশভারী কণ্ঠস্বর শোনা গেল। অরু, অরুর বাচ্চা, খেতে নাম। আমি কি এখন পালকি নিয়ে আসবো? হসপিটালে যেতে দেরি হলে তোর খবর আছে। শুনেই বোঝা যাচ্ছে বেজায় চটে আছে সে। অরু দ্রুত চেয়ার ছেড়ে দেওয়ালের ঘড়ির চোখ রাখল। 9:35। এই রে, হাবিজাবি ভাবতে ভাবতে সময় শেষ করে ফেলেছি। তার উপর আজ আবার ভার্সিটিতে যাওয়ার প্ল্যান আছে। নিচে গেলে আপার নির্ঘাত কথা শুনিয়ে পেট ভরিয়ে ফেলবে। এখন কি করি? বিশাল হলরুমের এক কোণা রান্নাঘর, তার পাশে ছোট একটা ডাইনিং। 4 জনের মতো বসার জায়গা হবে। সেখানেই খাবার সাজাচ্ছে অরুর বড় আপা অনু। এবারের কোনো কিছুই না পারতে ব্যবহার করে না অরুরা। যতটুকু না করলেই নয়, ঠিক ততটুকুতেই ওরা অধিকার খাটায়। অনু খাবার সার্ভ করতে করতে রেডি হয়ে নিচে নামে অরু। পরনে সেটে আছে টপস আর স্কার্ট, হাতের পুঁথি দিয়ে তৈরি বানজারা ব্যাগ। অরুকে দেখেই মেজাজ খারাপ হয়ে গেল অনুর। অরুর পরিপাটি রূপ দেখে তেতিয়ে উঠল মস্তিষ্কটা। রাগের বহিঃপ্রকাশ ঘটল অরুর চেয়ারে বসার সঙ্গে সঙ্গে। এতক্ষণে আসার সময় হয়েছে তোর? রুমের দরজায় আটকে কি করিস এত? তোর জন্য আমার হসপিটালে যেতে কতটা দেরি হয়ে গেল দেখলি? অরু রুটি আর ডিমের রোলে কামড় বসাতে বসাতে বলল, রেডি হচ্ছিলাম আপা। প্রতিদিনই তো রেডি হতে লেট হয়। আর রেডি কেন হয়েছিস? কতবার বলছি ভার্সিটিতে যাওয়ার দরকার নেই। আমি একা এত কিছু সামলাতে পারছি না। হাঁপিয়ে উঠেছি আমি। নিঃশ্বাসের পাল্লা ভারী হয় অনুর হাজারটা অভিযোগেও ওর নিশ্চুপ। শুধু ছোট করে প্রশ্ন করে, মা এখন কেমন আছে আপা? অনু আবারও ঝাঁজ নিয়ে বলে, সেটা নিজে গিয়েই বরং দেখে আয়। আমার দেখতে ভালো লাগে না আপা। বড্ড কষ্ট হয় মাকে এভাবে নিথর হয়ে শুয়ে থাকতে দেখতে। হসপিটালের ডেট আর হ্যাক্সাসোলের গন্ধে দম বন্ধ হয়ে আসে আমার। শ্বাস নিতে পারি না আমি। অরুর কথায় অনু আড়ালে নিঃশ্বাস ছাড়ে। মায়ের অসুখের পর থেকে ওর ডান পিঠে দুরন্ত ভুঁড়টা নিজেকে অনেক সামলেছে। যে মেয়ে সারাদিন হুড়ুহুড়ি আর বান্ধবীদের নিয়ে মেতে থাকতো, সেই মেয়ে ঘরকুনো হয়েছে। হাজারটা অহেতুক বাহানা ধরা মেয়েটা প্রয়োজনের বাইরে গিয়ে এখন আর একটা কথাও বলে না। অরুর মতো মুক্ত বাতাসে ডানা ঝাপটানো মেয়ের জন্য এই পরিবর্তন অনেক কিছু। এত অল্প বয়সে আর কতই বা সামলাবে নিজেকে ও? অরুর বয়স কম, সবে 19-এ পা দিয়েছে। তাই তো অনু নিজেই ওকে এসব হসপিটালের ঝুটঝামেলা থেকে দূরে সরিয়ে রাখে। আবার নিয়তির সাথে পেরে না উঠে নিজেই বিরক্তি হয়ে যায় বারংবার। সে বিরক্তি নিজের মধ্যে আটকে রাখা কষ্টকর হয়ে ওঠে ওর জন্য। গুমড়ে মরা অশান্ত হৃদয়টাকে একটু হালকা করার দায়ে মাঝে মধ্যেই বহিঃপ্রকাশ ঘটে চড়াও মেজাজের ভার
ভুক্তভোগী হয় ওর ছোট বোনটা। অনু নিজেকে বহুবার বুঝিয়েছে আর যাই হোক ওর ছোট বোনের উপর রাগ ছাড়বে না, কিন্তু দিন শেষে মায়ের অসুখ, বাড়ি, হসপিটাল বাড়ি, এই করতে করতে নিজের খেয়ে নিজেই হারিয়েছে। আপা, আমি গেলাম। আগামী 1 সপ্তাহ কোথাও যাব না। রান্নাবান্না সব আমি করব, তবুও প্লিজ রাগ করিস না তুই। শোন। অনুর অযাচিত ডাকে পেছনে ঘুরল অরু। ইমেল। অনু কি বলবে সেটা বোধহয় অরু জানতো, তাই এগিয়ে এসে বলল, ইমেল পাঠিয়ে দিয়েছে। কোনো রিপ্লাই এসেছে? অরু তাচ্ছিলের হাসি দিয়ে বলে, আপা তুইও না। গত 1 বছর ধরে একটানা ইমেল পাঠানোর পরেও যেখান থেকে একটা রিপ্লাই আসেনি, হুট করে সেখান থেকে রিপ্লাই চলে আসবে? এতটাও বেশি আশা করিস না। কথা শেষ করে গটগট পা ফেলে প্যালেসের মতো বিশাল মহল ছেড়ে বেরিয়ে যায় অরু। অরু চলে যাওয়ার পরে অনু আনমনে বলে, আমার বিশ্বাস অরু কোনো একদিন ঠিক রিপ্লাই আসবে, আর আমরা মাকে সুচিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যাব। যেদিন মা আবারও সুস্থ হয়ে ফিরবে, তোর আর আমার দুঃখ সেদিনই ঘুচবে। জটাল পাকানো চুলের মতো পুরান ঢাকার রাস্তাগুলোতে ইলেকট্রনিক তারের ছড়াছড়ি, রাস্তার দুধারে লোহালঙ্কর, হলুদ, মরিচ, শাড়ি, বিরানি আর গুড়ের পাইকারি দোকানের মরচে পড়া গন্ধ। কখনো কখনো সেই গন্ধটা নাকে উৎকট লাগে, আবার কখনো বেশ ভালো। মাথার উপর সূর্যি মামা তির্যক আলো ছড়াচ্ছে। আজ বোধহয় ভালোই গরম পড়বে। দুধারে দোকানপাট ছাপিয়ে টিং টিং আওয়াজ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে অটোচালিত রিক্সা। তাতে চেপে বসে আছে অরু। পুরো নাম মেহরিন শেখ অরোরা। এই বছরই ভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে ওর। তবে নতুন বড় হয়ে যাওয়ার ভার্সিটির আনন্দ কিংবা বন্ধুমহল কোনো কিছুই ছুঁতে পারেনি ওকে, কারণ একটাই, মায়ের হার্টের অসুখ। আগে তাও হেঁটে চলে আসতে পারতো, কিন্তু গত 1 বছর ধরে হসপিটালে এক কামরার বেডে শুয়ে দিনতিপাত করে ওর মা আজমেরি শেখ। মায়ের দিনরাত দেখভাল করতে হয় বলে বড় বোন মেহবিন শেখ অনন্যা ইন্টারমিডিয়েটের পরেই পড়াশোনার ইতি টেনেছে। ওরও জানে ওর বড় আপা এত রকচটা কোনো কালই ছিল না। গত 1 বছর ধরেই এমন হুটহাট রেগে যায় আপা। আর এত জানে পরিবারের জন্য আপার কত বিসর্জন। এমনটা নয় যে অনু বয়সে অরুর থেকে খুব বড়, পিঠে বোন ওরা দুজন, তবুও অনুর কত ত্যাগ। তাই তো আপার রাগের মাথায় বলা সবচেয়ে তিক্ত কথাগুলোকেও গায়ে মাখে না অরু। অরুর উদাসীন ভাবনার ইতি টেনে রিক্সা এসে পৌঁছালো গন্তব্যে। ভার্সিটির গেটে দাঁড়িয়ে লম্বা করে শ্বাস নেয় অরু। এই একমাত্র জায়গায় যেখানে এসে একটু প্রাণ ভরে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে অরু। সেই সাথে স্বস্তিদায়ক মানুষটার একটিবার দেখা মিললে তো আর কথাই নেই, যাকে নিয়ে ও রোজ স্বপ্ন দেখে, সুন্দর স্বপ্ন। ওরও জানে নিখিল ভাইয়ের সাথে কমিটমেন্ট কিংবা মুখ ফুটে দুটো কথা বলার সাহসও ওর নেই। তার উপর নিখিল ভাই ভার্সিটির সিনিয়র, গ্র্যাজুয়েশন ও এই বছর শেষ তার। তবু বেহায়া মনটা মানে না। প্রিয় মানুষের স্কেচ ফুটে তার মুখটাই এঁকে ফেলে বারবার। কবে যে নিখিল ভাই নিজে এসে বলবে, অরু শোনো, আমিও তোমাকে পছন্দ করি, মনের রং তুলির ক্যানভাসে আমিও তোমাকে আঁকি। সেই আশায় সেগুলে বালি। পেছনে নীলিমার কাট প্রত্যুত্তর শুনে অরুর হাসি দাঁত কপাটি বন্ধ হয়ে গেল। মুখটা একটুখানি করে বলল, তুই আমার মনের কথা শুনলি কি করে? যে টুনে বলছিলি? আমি কেন, রিস্কওয়ালা মামারও শুনেছে, আমি শিওর। আফসোস, শুধু নিখিল ভাই শুনল না। কি করে শুনবে? তুই তো তাকে দেখলে চোরের মতো যথাতথা লুকিয়ে পড়িস। তা ঠিক, চল ভেতরে যাই।
গেট পেরিয়ে ক্যাম্পাসে যেতে যেতে নীলিমা বলে, আন্টির কি খবর? এখন কেমন আছেন? একই রকম, আজকেও আপার বকুনি খেয়ে এসেছে। নীলিমার সান্ত্বনার বাণী বহু আগে ফুরিয়ে গিয়েছে। ঘটে যা ছিল সব কিছুই দিয়েই অরুকে বুঝিয়েছে ও, তাই এখন আর বলার কিছু নেই। সান্ত্বনা না দিয়ে হয়ে উল্টো প্রশ্ন চলল নীলিমা, তোর ভাইয়ার কোম্পানি থেকে ইমেল এসেছিল? কথাটা বলতে একটু অস্বস্তি হলো নীলিমার, কারণ সব ব্যাপারে মুখ খুললেও এই ব্যাপারটা সবসময় এড়িয়ে যায় ওরও। খুব বেশি হলে হা করে উত্তর দেয়। এবারও তাই হলো। এদিক ওদিক মাথা নাড়িয়ে না জবাব দিল ওরও। নীলিমার রাগ হলো কেন যেন, যদিও ব্যাপারটা সম্পূর্ণ ওরুর ব্যক্তিগত। তবুও এ কেমন ছেলে, মায়ের খোঁজ নেয় না, ইভেন কোনো রকম যোগাযোগ নেই পর্যন্ত। আজকালকার যুগে ইমেলে কেউ যোগাযোগ করে? নীলিমার রাগ সংবরণ করতে না পেরে বলে ফেলল, কেমন ভাই, তোর মাকে এভাবে দেশে ফেলে রেখে নিজের বিদেশে পড়ে আছে? অরু মেকি হাসলো। হুট করে নীলিমার রাগের কারণ ধরতে পারল না, তবুও নরম সুরে বলল, হি ইজ নট মাই সিবলিং। তাহলে স্টেপফাদার, মানে আঙ্কেলের দ্বিতীয় স্ত্রীর ছেলে, তাই তো? ওরা আবারও হাসে। এ মেয়ের এত কৌতূহল কেন? না, তেমন কিছু না। তাহলে কেমন ভাই তোর? নীলিমার কথার পেছনে ওর কিছু বলতে যাবে তার আগে ওদের মাঝে তিথি চলে আসে, আর মিস্টার জায়ানকৃতিককে নিয়ে চলমান রহস্যময় কনভারসেশনের ওইখানে ইতি ঘটে। বসন্তের সকাল, চারিদিকে মৃদুমন্দ ঝিরিঝিরি বাসন্তী হাওয়া বইছে। কতই বা বেজেছে, 10টা কি 11টা, তবুও মাথার উপর চলছে সূর্যের তাণ্ডব নৃত্য। শীত যাবে যাবে করে এখনো যায়নি, তার আগে সূর্যি মামা তার প্রখরতা দিয়ে ধরণী উত্তক্ত করে দিয়েছে। সূর্যের তীর্যক রশ্মিকে পিঠে পিছলে দিয়ে এক প্রকার ছুটে বটতলার ছায়ার নিচে এসে দাঁড়ালো তিথি। এখানে অরু আর নীলিমা ও ছিল। কিরে, এভাবে ছুটে এলি কেন? কিছু হয়েছে? তার স্বরে জিজ্ঞেস করে নীলিমা। অরুও প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে আছে। অরুর ভার্সিটি জয়েন করার পরে পুরো বাংলা ডিপার্টমেন্টের মধ্যে এই দুটোই বন্ধু জুটেছে ওর। তার মধ্যেই ওই ইন্ট্রোভার্ট নীলিমা যাও মোটামুটি একটু চুপচাপ থাকে, কিন্তু তিথি মোটে চুপচাপ স্বভাবের মেয়ে নয়। ভার্সিটির সব থেকে গরম খবরটা ওর কাছেই থেকেই পায় অরুরা, হোক সেটা গসিপ কিংবা কোনো ইন্টারেস্টেড নিউজ। এছাড়া ডিপার্টমেন্টের অন্য বেচমেটদের সাথে অরুর মুখ চেনাচেনি আছে কিনা সন্দেহ। কীভাবেই বা থাকবে? ভার্সিটি জীবন নড়বড়ে ওর। অ্যাটেন্ডেন্স এর জন্য পর্যন্ত ভার্সিটিতে আসতে দেয় না অনু। তবুও আপার বকুনি খেয়ে মাসের মধ্যে 2-1বার পা রাখে ভার্সিটির চত্বরে, যদিও সেটা পড়াশোনার জন্য নয়, বরং পছন্দের শ্যামপুরুষকে একটা নজর দেখার আশায়। সবার আড়ালে তার মুখখানা হৃদমাজারে স্ক্যান করে নিলে শান্তি ওর। নীলিমার কথায় প্রত্যুত্তরে তিথি হাঁপাতে হাঁপাতে বলল, পানি দে দোস্ত, তারপর সব বলছি। নীলিমা ব্যাগ থেকে পানি এগিয়ে দিলে ঢকঢক করে পানি পান করে দম নেয় তিথি। আহ, এতক্ষণে পানটা ঠান্ডা হলো। কি হয়েছে বলবি না তো? আবারও জিজ্ঞেস করে অরু। তিথি এগিয়ে গিয়ে অরুর হাত ধরে বলে, ও হ্যাঁ, তোর কাছে আসছিলাম অরু। কাল ভার্সিটিতে কেন এলি না বলতো? তাহলেই তো সব জানতে পারতি। কি হয়েছে একটু খুলে বল। তাছাড়া কেন আসিনি সেটা তো তুই জানিসই। তাহলে নতুন করে কেন প্রশ্ন করছিস তিথি? কাল নিখিল ভাইদের সমাবর্তন অনুষ্ঠান ছিল। নিখিল ভাই সেরা ছাত্রদের পুরস্কার পেয়েছে। নীলিমা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, ও এটা তো ভালো কথা। তারপর আরও একটা ঘোষণা হয়, আমি পরে সিনিয়রদের থেকে জেনেছি। অরু সচকিত হয়ে প্রশ্ন ছুড়ল, কি? নিখিল ভাই মাস্টার্স করবে না, উনি হায়ার স্টাডিজের জন্য স্কলারশিপ পেয়েছে, খুব শীঘ্রই ইউএসএ চলে যাবে। অরু চমকায় না,
কোনো রকম প্রতিক্রিয়া করে না। অস্বস্তির লেশ মাত্র নেই ওর মুখশ্রীতে। খুশি থাকার একমাত্র কারণটা হারিয়ে যাচ্ছে। ও কি আদৌ ঠিক আছে? ওর ভেতরে যে অস্থির ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে, মনে হচ্ছে হৃদয়টা শক্ত করে খামচে ধরেছে কেউ। গলাটা শুকনো কাঠে পরিণত হয়েছে, তবু থমথমে মুখে ছোটো করে অরু জবাব দেয়, ও। এইটুকু শব্দ উচ্চারণে অরুর অগ্নিস্ফুলিঙ্গ উকড়ে দেওয়ার মতো কষ্ট হলো। তবু বান্ধবীদের সামনে মুখে মিথ্যা হাসিটা ঠিকই ধরে রাখলো। কারণ আর যাই হোক, একপাক্ষিক ভালোবাসা কিংবা আধুনিক শব্দে বলতে গেলে ক্রাশকে হারানোর জন্য কান্নাকাটি করে ভাসিয়ে দেওয়া কিংবা সবাইকে বলে বলে সিম্প্যাথি কুড়ানোর মতো আত্মসম্মানহীন মেয়ে অরু নয়। এমনিতেই ওর মায়ের অসুস্থতা নিয়ে অনেকেই করুণা দেখাতে আসে, যা ওর শরীরে জ্বলন ধরিয়ে দেয়। অরুর করুণা মোটেই পছন্দ নয়, তবে নিজ অধিকারের ক্ষেত্রে সর্বদা সতর্ক ও। যা ওর সেটা ওরই। কিন্তু নিখিল ভাই, সে তো ওর নয়, কোনো কালে ছিলও না। ওই কেবল একতরফা ভালোবেসে গিয়েছে। নিখিল ভাই তো ওকে ছোট বোন ছাড়া কিছুই ভাবে না। শুধু ওকে কেন, ছাত্র নেতা হিসেবে সব জুনিয়র মেয়েরাই তার ছোট বোনের সমতুল্য। ওরও আলাদা করে তো কিছুই নয়। ক্যাম্পাসের দিকে দেখ, নিখিল ভাই আসছে। তিথির কথায় অরু দিবাস্বপ্নের ভাটি পড়ে। তড়িৎ গতিতে ভাবনার জগৎ থেকে বাস্তবে বেরিয়ে দেখতে পায় ক্যাম্পাস থেকে গেটের দিকেই এগিয়ে আসছে নিখিল ভাই। কালো ডেনিমের সাথে নীল পাঞ্জাবিতে কি সুন্দর লাগছে তাকে। কাঁধে ঝুলে আছে ল্যাপটপের ব্যাগ, কানে হেডফোন। সেদিকে এক ধ্যানে তাকিয়ে তিথি বলে, কি এত গান শুনে নুনি? কাঠফাটা রোদে উজ্জ্বল শ্যামলা চেহারাটা জ্বলজ্বল করছে তার মুখে লেগে আছে সেই সুন্দর হাসিটা। ওর চোখ বন্ধ করে বলতে পারে এই ইনোসেন্ট দেখতে ছেলেটার প্রেমে পড়ে যাওয়ার কোনো মেয়ের জন্য চুটকির ব্যাপার মাত্র। নিখিল ভাই ওদের সামনে আসতে সবাই একযোগে সালাম দিল তাকে। সিনিয়র বলে কথা। সালামের জবাব দিতে নিখিলও একটু থামলো। সামনে না গিয়ে ওদের দিকে কয়েক কদম এগিয়ে আসলো। নিখিল ভাই ওদের দিকে আসতে দেখে ওরও নীলিমার পেছনে গিয়ে গুটিসুটি হয়ে দাঁড়ালো। কেটে ফেলা ডগার ন্যায় কেমন নেতিয়ে পড়েছে ওর শরীরটা। আরে অরোরা না। নিখিল ভাইয়ের আকস্মিক সম্বোধনে ধরা পড়ে যাওয়ার চোরের ন্যায় হুড়মুড় করে সামনে তাকায় অরু। হ্যাঁ সূচক মাথা জাকিয়ে বলে, জি ভাইয়া। ভালো আছো তো? এখন আর রাস্তা পার হতে ভয় নেই তো? কি সুন্দর অমায়িক কথার ধরন। আরও একবার হোঁচট খায় অরু। নিখিল ভাই কিছু জিজ্ঞেস করছে অরু, উত্তর দে। তিথির ধাক্কায় সম্মতি ফিরে পেল অরু। তারপর হ্যাঁ না দুদিকেই মাথা নাড়াতে থাকে। আসলে কি করবে কি বলবে ও কিছুই ঠাহর করতে পারছে না। ওর অবস্থা দেখে নীলিমা তিথি দুজনই অবাক। যে মেয়ে কাট কথায় জবাব দিতে ছাড়ে না, সে কিনা ভেজা বিড়ালের মতন আচরণ করছে। জুনিয়ররা সংকোচ বোধ করছে দেখে নিখিল আর দাঁড়ালো না। সকলকে বিদায় জানিয়ে তাড়াহুড়ো করে জায়গা ত্যাগ করে নিখিল চলে যেতে নীলিমা তেতিয়ে উঠে। স্টুপিড একটা, এটাই শেষ সুযোগ ছিল। নিখিল ভাই নিজে এসেছিল আর তুই কি করলি? হাবলার মতো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মাথা জাকিয়ে গেলি। অরুর জবাব দেয় না। এই মুহূর্তে কথা বলতে ইচ্ছে করছে না। মাথাটা বনবন করে ঘুরছে। গলাটা নিম পাতার মতো তেতো হয়ে এসেছে। চারিদিক ফাঁকা ফাঁকা লাগছে। হয়তো প্রেশার ফল করেছে। কয়েকবার চোখে পলক ফেলে অস্ফুটে অরু বলল, ভাল লাগছে না, বাসায় যাব। আমাকে একটা রিক্সা ঠিক করে দে না তিথি। চলে যাবি মানে? অ্যাটেন্ডেন্সটা অ্যাটলিস্ট দিয়ে যা। নীলিমার কথায় অরুর ভেতরে তেতো ভাবটা বেরিয়ে এলো। মাথা ঝাঁকিয়ে উঠল। অরু চটে গিয়ে বলল, বলেছি তো বাসায় যাব। শরীর আর মনের একরাশ অসুখ নিয়ে টলতে টলতে কৃতিককুঞ্জে এসে পৌঁছেছে অরু। বিশাল সদর দরজা ঝনঝন আওয়াজ করে খুলে ভেতরে ঢুকতেই আরও বিরক্তি হয়ে যায় ও।
মামা মামি আর একমাত্র মামাতো ভাই রেজওয়ান ওরফে রেজা এসেছে। অরু আর অনু জীবনে এত এত ঝামেলার মধ্যে উটকো ঝামেলা এই পরিবারটা। কথা নেই বার্তা নেই, যখন তখন এসে হাজির। আসবে তো আসবে, একটা না একটা ঝামেলা পাকিয়ে তারপর বিদায় হবে। আজমির শেখ যখন সুস্থ সবল ছিলেন তখন দিনরাত আগমন ঘটত এদের। 3 বেলা ফ্রিতে রাজকীয় খাবার আর মহলের নরম গদিতে আরাম আয়েশ করে একটানা 10 দিনও কাটিয়ে দিত। বাড়ি যাওয়ার নামগন্ধ পর্যন্ত নিত না। অরুর মামাতো ভাই রেজা এলাকার পাতি মাস্তান, যার দরুন তার ছেলেপেলেদেরও নিয়ে আসতো একমাত্র ফুপুর আলিশান বাড়িতে। অরু আর অনু এসবে বেশ লজ্জিত হতো। যত যাই হোক, তাদের তো এভাবে আরেকজনের অন্ন ধ্বংস করার কোনো অধিকার নেই। একমাত্র ভাই ভাবি বলে আজমির শেখ তেমন কিছুই বলতেন না। অনু অরু একটু গাইগুই করলে ওদেরকেও চোখ পাকাতেন আড়ালে। সব কিছু এভাবেই চলছিল। কিন্তু আজমির হক একেবারে বিছানায় শয্যায় চলে গেলে মামা মামির আসল রূপ দেখতে পায় অরুরা। আপন বোনকে দেখা তো দূরের থাক, গত 1 বছরে হাসপাতালের গণ্ডি অবধি মারায়নি ওদের মামা। বরং 2 দিন পর পর বউ ছেলেকে নিয়ে এই বাড়িতে এসে অনুকে মানসিক অশান্তিতে ভুগিয়েছে দিনরাত। তাদের কথা একটাই, বাবা নেই, মায়েরও গ্যারান্টি নেই। আজ বাদে কাল মায়ের কিছু হয়ে গেলে ওদের 2 বোনের কী হবে? আজ বা কাল এবারের ছোট সাহেব ঠিকই ফিরবে, তখন তো 2 বোনের কোনো গতি থাকবে না। তাই এখনই যদি তার একমাত্র সুযোগ্য পুত্র রেজার সাথে অনুর বিয়েটা হয়ে যায় তাহলে একটা কুল তো হবে। আর যাই হোক, নদীতে তো আর ভেসে যেতে হবে না। ওরও বুঝে পায় না, এত বড় দুনিয়া থাকতে ওরা নদীতে কেন ভেসে যাবে? কি অপরাধ ওদের? অনুর রাগে খট এমনিতেই পরিপূর্ণ। এসব শুনলে আরও বেশি মাথা গরম হয়ে যায়। চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলে সে। বিপরীতে মামির গা জ্বালানো কথা তো আছেই। এক কথায় এরা বাড়িতে পা রাখে মানে ঝামেলা আর অশান্তি। ওরও হলরুমের চারিদিকে চোখ বোলায়, অনু কোথাও নেই। তার মানে আপা এখনো হসপিটালে, যাক ভালোই হলো। ওর মামি ডাইনিং এ বসে আঙ্গুর চিবুচ্ছে। রেজা কাউচে বসে পায়ে পা তুলে টিভি দেখছে। মামা আপাতত আশেপাশে নেই। ওরও সবটাই দেখলো, তারপর না দেখার ভান করে দোতলায় পা বাড়ালো। 2টো সিঁড়ি মারাতেই পেছন থেকে ডাক পড়ল মামির। কিরে, দেখলে আমরা এখানে বসে আছি, তাও ড্যাং ড্যাং করে উপরে চলে যাচ্ছিস? মামি কি চোখে পড়ে না নাকি? আর আমার বৌমা কোথায়? ওরও চোখ খিচে বন্ধ করে নিল। এটারই ভয় পাচ্ছিল ও। অনেক প্রশ্ন করেছে মামি, এক কথায় উত্তর দিতে হবে, কি বলা যায়? ওরও পেছন ফিরে বলল, মাথা ব্যথা করছে মামি, একটু ঘুমাবো। আর আপা হসপিটালে মায়ের কাছে। করে নে আরামায়েশ, যা পারিস করে নে। আজ বাদে কাল বাড়ির মালিক ফিরলে তোদের তো ঘাড় ধরে বের করে দেবে। অনুটাকে কতবার বুঝিয়েছি, এক কথায় কতবার বলেছি আমার রেজার সাথে বিয়ে দিয়ে দেই, কিন্তু মেয়েটা বদ্র বেয়াদব হয়েছে। বড়দের মুখে মুখে তর্ক করে। বাবা মায়ের শাসন না থাকলে এই হয়। মামির কথায় অরুণ নেতিয়ে পড়া রাগটা আবারও তরতর করে ঝাঁঝিয়ে উঠল। তীক্ষ্ণ সূচের মতো কথাগুলো গিয়ে শরীরে বিঁধল। ও পেছনে না ঘুরেই বলল, তুমি যে নরম চেয়ারে বসে আঙ্গুর চিবাচ্ছ, ওটাও কিন্তু এবারের ছোট সাহেবের টাকা দিয়েই কেনা মামি। তাছাড়া জামশেদ জায়ান চৌধুরী অবর্তমানে আমার মাই কিন্তু জেকে গ্রুপের গভর্নিং বডির চেয়ারম্যান। ওর কথায় একটা তাচ্ছিলের হাসি খেলে গেল ওর মামির মুখে। মনে মনে বললেন, এইটুকুনি মেয়ে ভালোই খই ফুটেছে মুখে। তারপর শত্রুকে পাল্টা তীর নিক্ষেপ করার মতো করে বললেন, হতে পারে তোর মায়ের অধিকার আছে, কিন্তু তোদের 2 বোনের তো কোনো অধিকার নেই। তোরা হলি কচুরি পানা। তাছাড়া তোদের মায়ের আর কদিন, বড় জোর হলে 6 মাস। মামি অনেক বেশি বেশি বলে ফেলছে আবার। আমাদের মায়ের কিছু হবে না, মাকে আমরা বিদেশে নিয়ে যাব। আবারও সেই গা জ্বালানো হাসি ছুড়লেন অরুণ মামি। বললেন,
তোর কি মনে হয় জায়ান্ট কৃতিক চৌধুরী বা তার কোম্পানি তোদের নেওয়ার জন্য বসে আছে? শুনেছি তোর জন্যই নাকি বাড়ি ছাড়তে হয়েছিল তাকে। মামির সাথে আর তর্কে পেরে উঠল না অরু। দুশ্চিন্তাগ্রস্ত জটলা পাকানো মস্তিষ্কটা আর চাপ নিতে পারছে না। হাত পা থরথর করে কাঁপছে। এই মুহূর্তে গলা থেকে একটা কথাও বের হচ্ছে না। মামি যে এত নোংরাভাবে ওকে আক্রমণ করবে ভাবতে পারেনি অরু। ও সামনের দিকে আরও একবার চোখ বোলালো, কয়েক জোড়া আক্রমণাত্মক চোখে। মনে হচ্ছে চোখ দিয়ে ওকে ভস্ম করে দেবে এরা। ও আর এক মুহূর্তের জন্য হল রুমে দাঁড়ালো না। সিঁড়ি ডিঙিয়ে দোতলায় নিজের রুমে গিয়ে সপাটের দরজা আটকে দিল। ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। অসহায়ত্ব চারিদিক জংলা আবরণের মতো ঘিরে ধরেছে। মামির তর্কের আঘাতে নিখিল ভাই চলে যাওয়ার কষ্টটা যেন নুন মরিচের ছিটা। আর ভালো লাগছে না। নীলিমা আর তিথির মতো জীবনটা স্বাভাবিক কেন হলো না ভাবছে অরু। কেন ওর জীবনে এত দায়বদ্ধতা? কেন নিখিল ভাইয়ের প্রতি ভালো লাগাটা নিজের মাঝে খুব সহজে তুলে ধরতে পারল না ও? এটা কি শুধুই অন্তর্মুখী হওয়ার দরুন, নাকি পরিবারের টানাপোড়েন আর দায়বদ্ধতা? নিখিলের চলে যাওয়া ভাবতে ভাবতে ওরও মনে পড়ে যায় নিখিলের সাথে প্রথম দিনের সাক্ষাৎকারের কথা। এই তো কয়েক মাস আগের কথা। ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য এসেছে অরু। মায়ের অসুস্থতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অত বড় বিদ্যাপীঠে পড়ার সুযোগ হয়নি অরুর। মোটামুটি প্রস্তুতি নিয়ে যতটুকু পেরেছে তাতে গুছোতে সুযোগ পেয়েছে। আজ কাগজপত্র নিয়ে এসেছে, সবটা জমা দিতে হবে। তাই শীতের সকাল, ঠান্ডাটা পুরোপুরি জেগে না বসলেও মিষ্টি রোদের মৃদু আলোতে ভালোই আরাম লাগছে। সকাল হতেই অফিসগামী সরাসরি গাড়ির বহর ছুটছে রাস্তা জুড়ে। ঢাকা শহরে বেড়ে ওঠা হলেও একা একা রাস্তাঘাট পার হওয়ার অভ্যাস নেই অরুর। সে দরুন তখন থেকে ভার্সিটির রাস্তার বিপরীতে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে সে। কখন রাস্তাটা একটু ফাঁকা হবে আর ও দৌড়ে রাস্তা পার হবে। অনেক তো গাড়ির ফাঁক ফুকর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু অরুর সাহস হচ্ছে না। এক পা এগোচ্ছে তো দু পা পিছোচ্ছে। এভাবেই লেফট রাইট চলতে থাকলো প্রায় আধা ঘন্টা। ওরও বিরক্ত হয়ে গিয়েছে। এরকম হলে প্রতিদিন ভার্সিটিতে আসবে কি করে সে? ভয় লাগছে। পেছন থেকে তীরের ফলার মতো ছুটে আসা পুরুষালী কণ্ঠস্বর শুনে হকচকিয়ে পেছনে ঘুরল অরু। দেখলো মুখে টুল পড়া স্নিগ্ধ হাসি নিয়ে ওকে প্রশ্ন করছে লোকটা। অরু থ মেরে আছে, হা না কিছুই বলছে না। কি করে বলবে? ও তো হাসিতেই কুপকাত। লোকটা পাশ থেকে কাউকে ডেকে উঠল। এই অন্ত, ওকে রাস্তাটা পার করে দে তো। পেছন থেকে ছেলেটা বলল। জি ভাই, দিচ্ছি। বেশ, তখনই ছিল ভালো লাগার শুরু। অরু বুঝেছিল এই লোকের ভার্সিটিতে বিশাল জনপ্রিয়তা। তারপর থেকে শুরু হয় অরুর লুকিয়ে লুকিয়ে পর্যবেক্ষণ। উদাসীন দুপুরে কিংবা মরচে যাওয়া বিকেলের ক্যাম্পাসের এথায় সেথায় তাকেই খুঁজে বেড়াতো চোখ দুটো। এক নজর দেখা হয়ে গেলে খুশিতে পুলকিত হতো মনটা। ঝিলিক দিয়ে উঠল মুখের কোনো মিষ্টি হাসি, যা এখনো চলমান। কখনো সামনে দাঁড়িয়ে কথা বলা হয়নি। ওরু এত জানে না নিখিল তার নামটা জানলো কি করে। তবে নিখিলের বায়োডাটা সবই অরুর জানা, বলতে গেলে মুখস্থ। কিন্তু আফসোস, এখন এসব কোনো কাজেই আসবে না। নিখিল ভাই চলে যাবে। 1000 কিলোমিটার দূরে হবে তার ঠাঁই। সায়েন্স ল্যাবের কেমিক্যাল আর এক্সপেরিমেন্টের মাঝে অরোরার নামটাই হয়তো ভুলে যাবে ওর সবচেয়ে প্রিয় নিখিল ভাই। আর কখনো দেখা হবে কিনা তারও গ্যারান্টি নেই। ভাবতে চোখের কার্নিশ বেয়ে তপ্ত নোনাজল গড়িয়ে পড়ে অরুর। তুমি যদি আমার না হও, তবে সুখের অসুখ তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিক। বোকা অরু তখনও জানতো না ওর জন্য কেউ এর থেকেও বিষাক্ত ভালোবাসা নিয়ে দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনছে।
রাস্তার দুধারে সারি সারি ম্যাপল গাছের বহর। বসন্ত হাওয়ার দরুন টুকটাক বৃষ্টি কণার ন্যায় গায়ে এসে একটু একটু বাসন্তিক ছোঁয়া লাগিয়ে উড়ে গিয়ে নিঃশব্দে পিচ ঢালা তকতকে রাস্তায় লুটিয়ে পড়ছে হলুদ কমলা রঙের ম্যাপল লিভ। এমন দৃশ্য দেখতেই যেন প্রশান্তি খেলে যায় চোখে। আর ফরেন কান্ট্রি থেকে এলে তো কথাই নেই, নীরব শুনশান রাস্তার ধারে ফাঁকা বেঞ্চিতে বসে বসন্ত বিকেলের একটুখানি সৌন্দর্য দেখে দেখেই পুরো যুগ পার করে দেওয়ার মতোই স্বস্তিতে দুচোখ ভরে ওঠে। তবে এই মুহূর্তে রাস্তার দু সাইডে দাঁড়িয়ে থাকা লোক সমাগমের কারোরই ম্যাপল লিফের সৌন্দর্য বিশ্লেষণের আগ্রহ নেই, বরং সুন্দর টকটকে ম্যাপল গাছের ফাঁক ফোকরে উচ্ছ্বাসিত জনতার ভিড় যেন উপচে পড়ছে। তারা অন্য কিছু দেখার জন্য অধীর আগ্রহে সামনের রাস্তায় তাকিয়ে হাত নেড়ে যাচ্ছে নির্বিঘ্নে। সেই সাথে তাদের প্রবল উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটছে একই সুরে হৈ হৈ করে ওঠা প্রতিধ্বনিতে। ছেলে বুড়ো যুবক যুবতী সবাই তাতে সামিল। দেখে মনে হচ্ছে তারা কোনো পারফর্ম কিংবা প্রতিযোগিতা দেখার জন্য জমায়েত হয়েছে। শুধু যে একটুকুনি জায়গা ধরে মানুষের ভিড় এমনটা নয়। লোকালয় ছড়িয়ে সানফ্রান্সিসকো শহরের গোল্ডেন গেট ব্রিজ পেরিয়ে প্রশান্ত মহাসাগর আর পাহাড়ের মধ্যবর্তী সরু আঁকাবাঁকা রাস্তাটা যতদূর অবধি চোখে পড়ে ঠিক ততদূর পর্যন্ত উচ্ছ্বাসিত মানুষের সমাগম। শাইনি শিওর এই রাস্তার ক্যালিফোর্নিয়ার অবধি চলে গিয়েছে। মানুষের এত আগ্রহ আর হইচই দেখে একটু কৌতূহল নিয়ে সামনের রাস্তায় ওদের দিকে এগিয়ে গেল সায়নী। ঠিক তখনই হুট করেই বেশ কয়েকটা বাইক ভোঁ ভোঁ আওয়াজ করে তড়িৎ গতিতে রাস্তা অতিক্রম করে চলে গেল। বাইকগুলো এতই তাড়াতাড়ি চলে গিয়েছে যে সায়নীর চোখের পলক ফেলার সময়টুকু অবধি পেল না। বাইকগুলো রাস্তা ক্রস করতেই সবাই জেকে জেকে বলে চেঁচিয়ে উঠল। সবার চেয়ার আপ আর উচ্ছ্বাস দেখে সায়নী বোধ করলো এখানে বাইক রাইডিং কম্পিটিশন হচ্ছে। কিন্তু এরকম ঠান্ডা আবহাওয়ায় পাহাড়ি রাস্তায় কি করে এত দ্রুত রাইড করছে এরা? ভয় ডর নেই নাকি? এগুলো দেখে আবার মানুষ আনন্দে নাচানাচি করছে। যেমন এরা তেমন এদের বিনোদনে স্টুপিড আমেরিকান। ঠোঁট উল্টে মনমনি মেজাজ খারাপের বহিঃপ্রকাশ ঘটালো সায়নী। ও চলে যাচ্ছিল তখন আবারও দ্বিতীয়বারের মতো হাওয়ার গতিতে ছুটে আসা বাইকগুলো রাস্তা ক্রস করে চলে যায়। তৎক্ষণাৎ সবার মুখে মুখে আবারও সেই জেকে নামের হিড়িক পড়ে যায়। আচ্ছা, জেকে কে? কৌতূহলী মস্তিষ্কে প্রশ্নটা আসতেই হাঁটার গতি থামিয়ে দিল ও দাঁড়িয়ে থাকলো এই ভয়াবহ বাইক রাইডিং শেষ হবার অপেক্ষায়। টানা 3 বার একইভাবে রাইড শেষে 4 বারের সময় শেষ হলো কম্পিটিশন। পরপর 7টা বাইক এসে একই জায়গায় থামলো। সায়নী জানে সবার আগে যে KTM 39 অ্যাডভেঞ্চার বাইকটা পৌঁছেছে ওটাই জেকে রাইড করছে। কারণ চারদিক থেকে ভেসে আসা জেকে নামের জয় জয়কার আর আনন্দ উচ্ছ্বাসী তার জানান দিয়ে যাচ্ছে। তবে জেকে নামক লোকটা একটু অন্যরকম। এত চেয়ার আপেও কোনো রকম হেলদোল নেই তার, খুবই স্বাভাবিক মুখভঙ্গি। চ্যাম্পিয়ন হয়েও খুশির লেশমাত্র নেই তার মুখে। অথচ রানার আপ হওয়ায় বাইকারটা খুশিতে ফেটে যাচ্ছে। সেই খুশি তার মুখ চোখে জোয়ারের ঝলকের ন্যায় উপচে পড়ছে। জেকে হেলমেট খুলে উড়ুর উপরে সেটাকে শটান বসিয়ে দেয়। হেলমেট খুলতে বেরিয়ে আসে তার স্টাইলিশ ঘাড় ছুঁই ছুঁই লম্বা চুলগুলো। ঘাড় অবধি চুলে তাকে জেন্টেলম্যান লাগছে না মোটেই, বরং স্টাইলিস্ট সুপারস্টার বললে হয়তো মানানসই হবে বাক্যটা। মনে হচ্ছে ব্র্যান্ড নিউ বাইকের কয়েক দফা শ্যুট করে মাত্রই থেমেছে সে। ডান হাত দিয়ে বেখেয়ালে চুলগুলো ব্রেকবাশ করতে করতেই অন্য হাতে পড়ে থাকা
অ্যাপল ওয়াচটায় এক নজর চোখ বুলিয়ে নিয়ে আবারও হেলমেটটা পরে নিল সে। ওদিকে চ্যাম্পিয়নের পুরস্কার বিতরণের জন্য স্টেজটাকে বারবার ডাকা হচ্ছে। জেকে হেলমেট পরে সেদিকে একবার চাইল। আশ্চর্য, সবাই ডাকছে, তবুও কেমন বেখেয়ালি ভঙ্গিমা তার। শেষমেশ কর্তৃপক্ষের একজন তার কাছে এগিয়ে আসতেই জেকে বলল, ওয়েট আ মিনিট। তারপর কাউকে কল করতে কয়েক মিনিটের মধ্যে একটা কালো গাড়ি এসে থামলো ওখানে। গাড়ি থেকে ফর্মাল ড্রেস কোড পরিহিত একজন নামতেই জেকে লোকটাকে উদ্দেশ্য করে বলল, লুক, হি ইজ মাই অ্যাসিস্ট্যান্ট প্রত্যয় এহসান, গিভ হিম দ্য প্রাইজ মানি। লোকটা বিরক্তিতে ভ্রু কুচকায়। আর ইউ কিডিং মি? নো, আই এম সিরিয়াস। দেন হোয়াই আর ইউ অ্যাটেন্ড দ্য গেম অ্যান্ড রিস্ক ইউর লাইফ? লোকটার কথায় বিরক্তির ছাপ স্পষ্ট। জেকে তীর্যক হাসল। কাঁধ দুটো সামান্য উপরে তুলে ভাবলেশীন মুখে বলল, ইউ নো, রাইডিং ইজ থ্রিলিং, অলসো ডেঞ্জারাস, অ্যান্ড আই লাভ ডেঞ্জারাস আ লট। শান্ত এবং স্থির কণ্ঠস্বর, তবে শরীর কাঁপন ধরিয়ে দেবার মতোই ভয়ানক কথার টোন। শেষ কথাটা বলে চোখ বিশালাকৃতির রোদ চশমা চড়িয়ে সাই সাই করে নিজের KTM 39 বাইক নিয়ে পাহাড়ি রাস্তার বাঁকে মুহূর্তেই হারিয়ে গেল জেকে। সবার দৃষ্টি এখনও সেদিকে স্থির। কর্তৃপক্ষের লোকটা বিরক্ত হলো, তবে চটে গেল না। এই ছেলের প্রতি বছর একটা না একটা ঝামেলা পাকাবেই, এটা তার বোধগম্য হয়ে গিয়েছে এতদিনে। হয় কোনো প্রতিদ্বন্দ্বীকে ইচ্ছে মতো পেটাবে, নয়তো রাইডিং এর মাঝপথেই বাইক ঘুরিয়ে নিয়ে চলে যাবে, আর না হলে প্রাইজ গিভিংয়ে এসে ঝামেলা পাকাবে। শুধু পপুলারিটি আর অডিয়েন্সের ডিমান্ডে সারা বছর ঘুরে ঘুরে রাজি করানো হয় তাকে, নয়তো এমন আধা পাগল রকচটা ছেলেকে জীবনেও কম্পিটিশনে আনতেন না তিনি। বাপের বয়সী হোক কিংবা দাদার, কারোর কথার 2 পয়সা সম্মান দেয় না এই ছেলে। সাচ আ সাইকোপ্যাথ। বিড়বিড় করে কথাটা বলে থমথমে মুখ নিয়ে নিজ স্থানে ফিরে গেল লোকটা। অ্যাটিটিউড, অ্যাপিয়ারেন্স, গুড লুক, এভরিথিং ইজ সো ম্যানলি। মুগ্ধ নয়নে ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে কথাটা বলল এক বিদেশিনী। শাওনির পাশেই মেয়েটা দাঁড়ানো। ও মেয়েটার মুগ্ধতা দেখে একটু চেঁচিয়ে জিজ্ঞেস করলো, হু ইজ হি? মেয়েটা নেশা লাগানো চোখে বলল, হি ইজ জেকে, দ্য চ্যাম্পিয়ন। শাওনি মাছে তাড়ানোর মতো করে বলল, আই নো দ্যাট, বাট। শাওনির কথাটা শেষ করতে হলো না, তার আগে বিদেশিনী ভাঙা ভাঙা বাংলায় বলল, ও, হি ইজ ওয়াশিপ জায়ান কৃতিক, হি ইজ আ ভেরি গুড রাইডার। বিদেশিনীর আদো আদো বাংলা শুনে শাওনি মুচকি এসে তারপর পাল্টা প্রশ্ন সুরে বলল, হি লুকস ডিফারেন্ট। বিদেশিনী ভ্রু কুচকায়। শাওনি মনে মনে ভাবে, লোকটা দেখতে একেবারে অন্যরকম। টকটকে গৌরবর্ণ, শরীরের গঠন, চেহারার সব কিছুতে ব্রিটিশদের ছাপ স্পষ্ট, অথচ গোল ভাসমান কালোমণি যুক্ত চোখ দুটি দেখলে যে কেউ বলবে এশিয়ান কোনো দেশের কোনো এক সম্ভ্রান্ত গোত্রের উত্তরাধিকার সে। অ্যাটলিস্ট অ্যাটিটিউড তো তাই বলে। বিদেশিনী এখনও তার ধূসর চোখে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে শাওনি মেকি হেসে বলে, নাথিং নাথিং, আই জাস্ট সে হি ইজ সো হ্যান্ডসাম, ইয়া, লুক লাইক আ হলিউড হিরো। বাই দ্য ওয়ে, হোয়াটস ইউর নেম? বিদেশিনী সম্মোহিনী হাসি দিয়ে জানায়, কেথিয়ন ক্রিস্টিয়ান। ইউর? আই এম শাওনি মুখার্জি। ও, আর ইউ ফরেনার? ইয়া, আই এম ফ্রম ইন্ডিয়া। তারপর নিজেদের মধ্যে আরও কিছু কুশল বিনিময় হয় ওদের। এক পর্যায়ে শাওনি জানতে পারে কেথলিন জেকে মোটামুটি পার্সোনালি চেনে, আর জেকে আসলে ব্রিটিশ কিছু নয়, বরং আমেরিকান সিটিজেনধারী অর্ধপ্রান্ত বাঙালি পুরুষ। তাহলে এই ছেলের চেহারা এতটা ভিনদেশি ছাপ কেন? প্রশ্নটা থেকে গেল শাওনির কৌতূহলী মনে। টানা 2 দিন হতে চলল মামিরা বিদেয় হয়েছে। ওরা জানতো অনু বাড়িতে ফিরলে ঝামেলা শুরু হবে, আর হয়েছেও সেটা।
মামির গা জ্বালানোর কথা ওরু চুপচাপ মেনে নিল। অনু খালি মুখে সহ্য করতে পারে না মোটেই, কারণ আর যাই হোক মাকে হাসপাতালে এক কামরার বেডে শুইয়ে রেখে তার পক্ষে বিয়ের পিঁড়িতে বসা সম্ভব নয়। রেজার মতো পাতি মাস্তানের সাথে তো নয়ই। মামিকে এসব মুখের উপর বলে দেওয়ার মানে ভয়াবহ ঝড়ের পূর্বাভাস। আর তাই হলো, কথায় কথায় গমগমে হয়ে উঠল পুরো মহল। এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে শুরু হয়ে গেল বিশাল তর্ক। অনুর মেজাজ সর্বক্ষণই তুঙ্গে থাকে। এই মুহূর্তে মামির কথায় আঘাত তার মধ্যে চরম বিরক্তি আর উত্তেজনা সৃষ্টি করলো। শরীরে রন্ধে রন্ধে ছড়িয়ে পড়ল অযাচিত ক্ষোভ আর রাগ। রাগের মাথায় হলরুমের কাচের জিনিসগুলো একটা একটা করে আছাড় মেরে ভাঙতে লাগলো সে। হলরুমে ঝনঝন করে কাঁচ ভাঙার আওয়াজ শুনে ওরু নিজের কান্নাকাটির লাগাম টেনে বাইরে বেরিয়ে এলো। দেখলো তার ভদ্র শান্ত আর নরম মনের আপার সবচেয়ে ক্ষুব্ধ রূপ। ওর এমন রাগ দেখে মামি যে খানিকটা ভড়কে যায়নি এমন নয়, তবে সেও দমে যাওয়ার পাত্রী নয়। তার ক্ষিপ্ত মুখশ্রী দেখে মনে হচ্ছে এর শেষ দেখেই ছাড়বেন তিনি। অবশেষে পরিস্থিতি সামাল দিতে রেজা নিজের মাকে নিয়ে তৎক্ষণাৎ কৃতিককুঞ্জ থেকে বিদায় নেয়। আর কখনো আসবে না তোমরা। ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অনু গিয়ে ছটাং করে মহলের সদর দরজা আটকে দেয়। তারপর নিজের রুমে ঢুকে কক্ষবন্দি করে নেয় নিজেকেও। ওরু দৌড়ে যায় বোনকে আটকানোর জন্য, তবে সেটা বড্ড দেরি হয়ে যায়। তার আগে সপাটির দরজায় খিল আটকে দেয় অনু। ওরু জানে তার আপা আজ রুম থেকে বের হবে না। ওরু ডাকতে ডাকতে বেহুশ হয়ে গেলেও না, তবুও কিছুক্ষণ ধরে ডাকাডাকি করে ক্ষান্ত হয়ে ফিরে যায় ওরু। সে রাতে দু বোনের কারোরই আর খাওয়া হলো না। পরের দিন সকালে নিজ হাতে নাস্তা, মায়ের জন্য স্যুপ, সব কিছু বানিয়ে ওরু আবারও কড়া নাড়ল অনুর দরজায়। এবার অনু দরজা খুলল। পরনে সুতির চুড়িদার, হাতে টুকে ব্যাগ, লম্বা চুলগুলোতে এঁটে আছে সুন্দর ফ্রেঞ্চ বেনি। দেখেই বোঝা যাচ্ছে হাসপাতালে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে বেরিয়েছে সে। আপাকে পরিপাটি হয়ে বেরোতে দেখে বিমূর্য চোখে দুটো খুশিতে টইটম্বুর হলো অরুর। অনুকে প্রশ্ন করার কোনো অবকাশ না দিয়ে অরু একের পর এক বলতে লাগলো, টেবিলে নাস্তা রেডি, মায়ের স্যুপ হটপটে ভরে রেখেছি আর ইমেলও পাঠিয়ে দিয়েছি, চল একসাথে খাবো। কথা শেষ করে অরু সামনে হাঁটা ধরতেই ওর হাত টেনে ধরে ওকে বুকে জড়িয়ে নেয় অনু। আপার রাগ কমেছে ব্যাপারটা বুঝতে পেরে খুশিতে পুলকিত হয়ে শক্ত হাতে বোনের গলা জড়িয়ে ধরে অরু নিজেও। আপা, তুই কেন বদলে গেলি বলতো? কাল তোর রাগ দেখে আমি নিজেও ভয় পেয়ে গেছিলাম। অনু ঠোঁট টিপে মুচকি হাসে, তারপর বলে, বিশ্বাস কর আমি একটু বদলাইনি। স্বজনরূপী কালসাপগুলোকে বের করার জন্যে একটু বেশি বেশি করেছি, নইলে কতদিন পরে পরে আমাদের মাথা খেতেও কে জানে। তোর কি বুদ্ধি আপা, জিনিয়াস। অনু আবারও হেসে বলে, হয়েছে, কাল থেকে কিছুই খাইনি, চল নাস্তা খাবো, নয়তো মায়ের কাছে যেতে যেতে লেট হয়ে যাবে। ওরও আনমনে বলে, আমার আপার হাসি সবচেয়ে সুন্দর নিখিল ভাইয়ের চেয়েও। নিখিল ভাই নামটা মস্তিষ্কে গিয়ে ঠেকতেই দুদিন আগের ভাবনায় ইতি টানে ওরু। সকালে ঘুম থেকে উঠে ইমেল পাঠাতে গিয়ে সেদিনের কথাগুলো ভাবছিল ও। তারপর সেদিন সকাল থেকে বিকেল অবধি ঘটে যাওয়া কুৎসিত ঘটনাগুলো একে একে হানা দেয় আনমনা মস্তিষ্কে। আজ শুক্রবার, আপা একটু দেরি করেই হাসপাতালে যাবে আজ। ওর রাতেই বলে রেখেছিল যে সেও মাকে দেখতে যাবে, তাই খুব সকালে উঠেই ইমেলের কাজ সেরে ফেলেছে ও। তারপর একটা লম্বা শাওয়ার নিয়ে রেডি হয়ে যখন মোবাইল হাতে নিল, দেখলো নীলিমার অনেকগুলো মিস কল ভাসছে। নীলিমা কল দিয়েছে, তার মানে ইম্পর্টেন্ট কিছুই হবে, কিন্তু কি? অজানা অনেক প্রশ্নে আবারও মাথাটা ধরে এলো অরুর, কিন্তু ও এত ভাবতে চায় না, তাই তাড়াহুড়ো করে নীলিমাকে কল ব্যাক করলো। একবার রিং হয়েছে কি হয়নি, তার মধ্যেই নীলিমা কল তুলল। কি হয়েছে নীলিমা, এতগুলো কল দিলি তুই? ঠিক আছিস? আমি ঠিকই আছি, তুই ঠিক আছিস কিনা সেটা বল। আচ্ছা তুই এমন কেন?
দিন দুনিয়া ভুলে হিমালয় পর্বতের সন্ন্যাসিনী হয়ে যাস, নাকি মহাসমুদ্রে ডুব দিস? কোনটা বল আমাকে। কি অদ্ভুত, কি অদ্ভুত প্রশ্ন নীলিমা। আমি কেন এসব করতে যাব? শুন, আমার বিয়ে করে সংসার করার বহুত শখ। সন্ন্যাসী টন্যাসী এসব কথা ভুলেও বলবি না। তাহলে ফোন কেন তুলছিস না? বিরক্তিতে চিৎকার দিয়ে উঠল নীলিমা। আহ, আসতে বল, কানে লাগছে তো। আর ফোন সাইলেন্ট মোডে ছিল। তাহলে তুই কেন বসে আছিস এখনো? তুইও সাইলেন্ট মোডে চলে যা। আর তোর শখের নিখিল ভাই আমেরিকা গিয়ে কোনো এক সাদা চামড়ার মেয়েকে বিয়ে করে সুখে ঘর সংসার করুক। কি হয়েছে নীলিমা? অরুর কণ্ঠে দৃঢ়তা আর সচকিত ভাবটা স্পষ্ট। নিখিল ভাই আজই চলে যাচ্ছে, এতক্ষণে হয়তো এয়ারপোর্টের কাছাকাছিও চলে গিয়েছে। এটাই তোর শেষ সুযোগ অরু। আমি আর তিথি মেইন রাস্তার সিনজিতে ওয়েট করছি। তাড়াতাড়ি চলে আয়, নয়তো এই জীবনে আর নিখিল ভাইকে দেখতে পারবি না তুই। নিখিল ভাইয়ের সাথে আর দেখা হবে না। টোল পড়া মন ভুলানো হাসিতে মাতোয়ারা হবে না হৃদয়টা। নিখিল ভাইকে ছাড়া ক্যাম্পাসটাই তো মরে যাবে। হৃদয়টা হাড় হিম করা ব্যথায় শক্ত হয়ে এসেছে অরুর। এবার আর অজান্তে নয়, জেনে শুনে ফুপিয়ে কেঁদে উঠল ও। মোবাইলের নেটওয়ার্ক ছাপিয়ে সেই ফুপানোর আওয়াজ গিয়ে পৌঁছালো নীলিমার কানেও। দ্রুত চলে আয়, শেষবারের মতো দেখা হয়েও যেতে পারে। নিঃসংকোচে কথাটা বলে কল রেখে দিল নীলিমা। নীলিমার শেষ কথাটা কর্ণগহ্বরে পৌঁছাতেই অরু আর কান্নাকাটি করে সময় নষ্ট করলো না। টেবিল থেকে 5টা ছৌ মেরে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। নিখিল ভাই চলে যাচ্ছে যাক, কিন্তু মনের কথাটা তো একটাবার শুনে যাক। নিজের একপাক্ষিক ভালোবাসার কোনো প্রতিদান চায় না অরু, শুধু শেষবারের মতো মুখ ফুটে বলতে চায় দিনের পর দিন নিজের মন গহীনে বোনা মাকড়সার জালের ন্যায় ঠুনকো স্বপ্নগুলোর কথা। এই মুহূর্তে অরুর অষ্টাদশী মন বলছে তাকে মন গহীনে সুপ্ত ভালো লাগার কথা না জানালে জীবনটাই বৃথা। অনু কেবলই খাবার দাবার হটপটে ভরে রেডি হয়ে নেমেছে, তখনই দেখতে পায় হন হন করে কোথাও বেরিয়ে যাচ্ছে অরু। কিরে, কোথায় যাচ্ছিস? হাসপাতালে যাবে না? অরু জবাব দেয় না, এক প্রকার ছুটে বেরিয়ে যায় বাগান বিলাসে ঘেরা কৃতিকপুঞ্জ থেকে। অনুর অযাচিত মন আনমনে বলে, ইমেলটা পাঠালো কিনা কে জানে, চেক করে দেখতে হবে। মানুষ জীবনে আশা নিয়ে বাঁচে, আশাবিহীন এই উত্থান পতনে জীবনে বেঁচে থাকা দুরূহ বইকে আর কিছুই না। সবাই দিন শেষে ভাবে নতুন প্রহর তার জন্য নতুন সুখ বয়ে আনবে, কিন্তু কখনো কখনো সেই নতুন প্রহর আসতে বড্ড দেরি হয়ে যায়। সেই সাথে হারিয়ে যায় সুখের আশাটুকুও। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অরুর সুখের আশাটাও হারিয়ে গিয়েছে নীলাম্বর আকাশে কোনো এক ফালি শুভ্র মেঘের আড়ালে। খোলা আকাশের দিকে তাকে শব্দ করে কাঁদছে অরু। হৃদয়টা এবার সত্যি সত্যি ফাঁকা লাগছে। নিখিল ভাইয়ের সাথে শেষ দেখাটা হলো না আর। এয়ারপোর্টের সামনে এমন কান্নারত মেয়েটাকে দেখে অনেকেই কিংকর্তব্য বিমূঢ়, অবাক। আবার অনেকেই ভাবছে হয়তো কাছের কেউ দূরদেশে পাড়ি জমিয়েছে, সেই দুঃখেই বহিঃপ্রকাশ ঘটছে। তাতে অবশ্য ওরও যায় আসে না। আপাতত হিতাহিত জ্ঞানশূন্য ওর মস্তিষ্ক। ও উড়ন্ত প্লেনের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, আমি আপনাকে ঠিক খুঁজে বের করব নিখিল ভাই। আপনার আমার আবারও দেখা হবে। আমি USA যাব, আপনার জন্য হলেও যাব। ওই জায়ান্ট কৃতিক চৌধুরী না নিলেও যাব। হয়েছে অরু, থাম এবার। তিথি ওকে থামাতে ব্যস্ত। কে জানতো অরুর মতো চুপচাপ স্বভাবের মেয়েটা এভাবে কেঁদে কুটে দুনিয়া ভাসাবে। তাহলে হয়তো ওরা এই প্ল্যান কোনো কালেই করতো না। আবারও একই নাম, কৃতিক জায়ান চৌধুরী। নীলিমা বুঝতে পারে না ব্যাপারটা, তাই সচকিত হয়ে প্রশ্ন ছুড়ে, আচ্ছা অরু, তুই তো সেই, তাহলে তোর ভাই চৌধুরী কেন? অরু কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বলে, ওই বদমাস লোকটা আমার ভাই না, ইভেন কিছুই না আমাদের। তাহলে তাকে কেন ইমেল পাঠাস প্রতিদিন? তাকে পাঠাই না তো, জেকে গ্রুপের হেড অফিসে পাঠাই মায়ের অসুস্থতা জানানোর জন্য। শুধুমাত্র জায়ান্ট কৃতিকের অ্যাপ্রুভালের জন্যই সবটা আটকে আছে। যে আবারও কান্নায় ভিজে আসে অরুর দু চোখ। তাহলে কে সে? আমরা একটা
অমীমাংসিত সম্পর্কে আটকে আছি নীলিমা। আমার যখন 8 বছর বয়স, তখন মায়ের সাথে কৃতিকুঞ্জের প্রথম পা রাখি। আমরা 2 বোন। তখন ওনার বয়স কতই বা হবে, 20 বছর। উনি আমার থেকে প্রায় 12 বছরের বড়। আমার মা জায়ান কৃতিকের বাবা, মানে জামশেদ জায়ানের দ্বিতীয় স্ত্রী। শুনেছি ওনার দাদা সাহেব জোর করে ওই বয়সে দ্বিতীয়বার বিয়ে করিয়েছিলেন ওনার বাবাকে, কোনো এক কারণবশত। তিথি আর নীলিমা একই সুরে বলে। তার মানে তোদের সাথে ওনার রক্তের কোনো সম্পর্ক নেই? অরু এদিক সেদিক না সূচক মাথা নাড়িয়ে বলে, না নেই, তবে ওনার বাবার অবর্তমানে আমার মাই জেকে গ্রুপের চেয়ারম্যান। তিথি বলল, আচ্ছা অরু, উনি দেশে আসেন না কেন? বাড়িটা তো ওনার। অরু না সূচক মাথা নাড়িয়ে জবাব দিল, গত 8 বছর ধরে আসেনি। বছর 3 আগে যখন ওনার বাবা মারা গেলেন তখন নাকি এসেছিলেন, তবে বাড়িতে প্রবেশ করেননি। বাইরে থেকে দাফন কাফনের কাজ সেরে সেদিনই ফ্লাইটে চলে গিয়েছেন। তিথি ঠোঁট উল্টে বলল, বুঝেছি, তোদের উনি একটুও পছন্দ করেন না, সেই জন্যই তো নিজের বাড়িতে পর্যন্ত আসেন না। যতই হোক, তোরা হলি ওনার সৎ মায়ের আগের পক্ষ। ওর ঠোঁট উল্টে বলল, কি জানি। তখনই হঠাৎ করে মোবাইল স্ক্রিনে অনুর নাম্বার ভেসে ওঠে। সচকিত হয়ে উঠে অরু, সেই সাথে আকস্মাৎ ভেঙে যায় অবচেতন মস্তিষ্কের ধ্যান। আশপাশটা অবলোকন করে বুঝতে পারে ও কত বড় বোকামি করেছে। গভীর থেকে গভীরতর গোপনীয় কথাটা তরতর করে সাজিয়ে গুছিয়ে বান্ধবীদেরকে বলে দিয়েছে। এবার তো তিথি আর নীলিমাও ওকে কচুরিপানা অথবা পরগাছা উপাধি দেবে। আচ্ছা, তাহলে তোর বাবা কোথায়? অরু আর জবাব দেয় না, বরং আড়ালে শুষ্ক ডুব গেলে। আপা কল করেছে, আমি আসি, এ বলেই দ্রুত প্রস্থান করে অরু। তিথি আর নীলিমা পেছন থেকে উদ্গ্রীব হয়ে বলে, আরে আরে, এভাবে টলতে টলতে কই যাচ্ছিস? পড়ে যাবি তো। অরু তাতে ধ্যান নেই, ও যত দ্রুত সম্ভব ওদের চোখের আড়াল হতে চায়।